বসুন্ধরার মিটিং, ওই মেজর সাদিকের নেতৃত্বে ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল। আমাদের গোয়েন্দা বাহিনী কি করেছে? ডিজিএফআই, এনএসআই, ডিবি, তোমরা কি করছো যে তোমাদের চোখের সামনে এরকম একটা পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, অথচ আপনারা কি চকলেট খেয়েছেন বসে বসে? এই দেশে রক্ত ঘাম জড়ানো জনগণের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, অথচ আপনারা কোনো মর্যাদা দিতে জানেন না, মর্যাদা দিচ্ছেন না এই দেশের মানুষের। অথচ আপনাদের সামনে নাকের ডগায় বসে এইভাবে তারা এই পরাজিত শক্তি আবার তারা ক্ষমতার স্বপ্ন ফিরে পাওয়ার জন্য আস্ফালন দেখাচ্ছেন। যারা রাজপথে থেকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছেন, গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন এবং এই গণ অভ্যুত্থানের সাহসী সৈনিক কিছু সাংবাদিক নেতৃবৃন্দকে উনি দাওয়াত দিয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমার দলের পক্ষ থেকে, ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে এই কথা অনুষ্ঠানের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে সাংবাদিক বন্ধুদের এখানে ইনক্লুড করার জন্য। বন্ধুগণ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, জুলাই সমাবেশ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি এই আলোচনায় যাব না, আমি শুধু বলবো এই দেশটা থাকলে আমরা থাকব, এই দেশটা যদি না থাকে আমরা থাকব না। আজকে আমার এই দেশ নিয়ে ৭১-এর পর আমরা যারা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা সেটাকে ধরে রাখতে পারিনি, ব্যাহত হয়ে গিয়েছিল। আমি সব জায়গায় বলি কথাগুলো, এবং এই ২৪ও ব্যাহত হওয়ার একটা উপক্রম হয়েছে। তাই আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, সমস্ত ভেদাভেদ ভুলে এই মহান গণ অভ্যুত্থান ২৪-এ যেটা হয়েছে, ২০০০ লোকের তাজা রক্তের বিনিময়ে ৩০,০০০, প্রায় ৩০,০০০ আমরা যারা আহত হয়েছিলাম, তাদের রক্তের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল, আমার কেন জানি ভয় হয়, কেন জানি উৎকণ্ঠিত, উদ্বেলিত, এটাও হয়তো ব্যাহত হয়ে যাইতে পারে। তাই আমি এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, অনুরোধ করব শুধু আমিত্ব নিয়ে না থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই ভারতে বসে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন, কলকাঠি নাড়ছেন, এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য এবং হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। আপনারা দেখেছেন বসুন্ধরার মিটিং, ওই মেজর সাদিকের নেতৃত্বে ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল। আমাদের গোয়েন্দা বাহিনী কি করেছে? আমি আজকে এই মিটিং থেকে প্রশ্ন রাখছি, ডিজিএফআই, এনএসআই, ডিবি, তোমরা কি করছো যে তোমাদের চোখের সামনে এরকম একটা পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, অথচ আপনারা কি চকলেট খেয়েছেন বসে বসে? এই দেশে রক্ত ঘাম জড়ানো জনগণের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, অথচ আপনারা তার কোনো মর্যাদা দিতে জানেন না, মর্যাদা দিচ্ছেন না এই দেশের মানুষের। অথচ আপনাদের সামনে নাকের ডগায় বসে এইভাবে তারা এই পরাজিত শক্তি আবার তারা ক্ষমতার স্বপ্ন ফিরে পাওয়ার জন্য আস্ফালন দেখাচ্ছেন। এইসব করে শেখ হাসিনা আপনি পার পাবেন না, এই দেশের মানুষ আপনাকে গ্রহণ করবে না। ৭১ সালে আপনারা আমাদের সঙ্গে বেইমানি করেছিলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের সঙ্গে বেইমানি করেছেন, এই দেশের মানুষের সঙ্গে আপনার বাবা বেইমানি করেছে। আপনারা আর এই দেশে জায়গা পাবেন না।
জায়গা পাইতে পারেন, হয়তোবা জাতির কাছে ক্ষমা চান, অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেতে হবে এবং দলের নাম পরিবর্তনে মঞ্জু বলে গেছে এখানে, দলের নাম পরিবর্তন করে মানুষের কাছে ক্ষমা চেয়ে যদি আসতে পারেন জানি না, আর না হলে আপনাদেরকে ওই বিদেশের মাটিতেই, এই দেশের মাটিতে আপনাদের কবরও জুটবে না, আপনাদের দাফন এই দেশের মাটিতে হবে না যে অন্যায় অপরাধ আপনারা করেছেন। মনে রাখবেন, আমি লম্বা সময় বক্তৃতা করব না, আমি শুধু বলে যাব এই পরাজিত শক্তি, ৭১-এর পরাজিত শক্তি, এরা যেন কোনোদিন এই দেশের ক্ষমতায় আসতে না পারে সেই দিকে তাকিয়ে থাকবেন। একটি দল তারা আস্ফালন দেখাচ্ছেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবেন। এটা কিসের পিয়ার পদ্ধতি? আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পিয়ার পদ্ধতিতে সংসদ, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা করতে দিব না। আমি এই সভা থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি তাড়াতাড়ি কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা ঘোষণা করুন। পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ মেনে নেবে না, মানব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে
আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজ খবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ।